মসলিন এই নামটির সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য। এটি একটি কাপড় বা এর আবস্থানিক মূল্যের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মসলিন নামটাই এই ভূখণ্ডকে আলোকিত করে রেখেছে কয়েক শতাব্দী ধরে। ইতিহাস বলছে শীতলক্ষ্যা পাড়ের নোয়াপাড়াতে এই মসলিনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। কেমন হতো যদি শীতলক্ষ্যা পাড়ের এই আর্দ্র আবহাওয়াতেই আবারও চরকার সেই শব্দ শোনা যেত, ঘ্রাণ নেওয়া যেত মসলিনের। তার আগে মসলিনের পথ চলার ইতিহাস জানা দরকার। প্রায় 400 বছর আগে বঙ্গদেশ অর্থাৎ বাংলাদেশ সহ ভারতের পশ্চিম বাংলায় এই কাপড় তৈরি হতো। মূলত রাজা বাদশাহ বা বিত্তশালীরাই তাদের আভিজাত্যের প্রতীক হিসেবে এই কাপড় ব্যবহার করতেন, যা সুদূর চায়না, আমেরিকা, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, মিশর, ইউরোপ সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। 80 খ্রিস্টাব্দে লেখা রোমান সমুদ্র বাণিজ্যের সবচেয়ে তথ্যবহুল নির্দেশিকা পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি শীর্ষক গ্রন্থে মসলিন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া যায়। রোমানরা মসলিনের খুব কদর করত। তারাই ইউরোপে প্রথম মসলিন কাপড়ের ব্যবসা চালু করে এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়। এই ভূখণ্ডের ইতিহাসের সেই পথ ধরে আমরা আরও একবার হাঁটতে চাই, হারিয়ে যাওয়া সূত্রগুলো আরও একবার মিলিয়ে দেখতে চাই কিভাবে মসলিন কাপড় তৈরি হতো, কারা করত সেই কাজ, আর তা দেখতেই কেমন ছিল। পরের ধাপটি আরও চ্যালেঞ্জিং। একটি মসলিন কাপড় তৈরিতে 50 মেট্রিক কাউন্ট থেকে 1000 মেট্রিক কাউন্টের সুতা লাগে। সহজ করে বললে, আমরা সাধারণত যে কাপড় ব্যবহার করি তা তৈরিতে 150 থেকে 200 মেট্রিক কাউন্টের সুতা লাগে। ফলে এমন সূক্ষ্ম সুতা তৈরি করাটা কতটা সম্ভব? আমি এই পাশে ঢুকছি, আমাদের এলাকার অনেক লোকে ঢুকছে, তখন আমার খবর দিতে, তারপরে আমি আসছি। আপনাদের কাজ কতটুকু? শুধু সুতা বানানো? আমাদের সুতা বানানো, আমরা সুতা বানায় দেই, তখন তাঁতিগুলোর কাছে যায়। এটার দাপ আছে 5টা। আমরা বানাই দিলে এটা সিদ্ধ হবে, সিদ্ধর পরে ববিন হবে, ববিন পরে তারপরে হানা হবে, হিয়ার পরে ওই তাঁতিগুলারও। আমি এখানে কাজ করতেছি 3 বছর যাবত। এর আগে কখনো এই কাজ দেখিনি। ফুল যে তৈরি করা হয় ওই কালারের সুতা, ওই তুলাটা কালারটা আলাদা কালার। আর আমরা যে সুতাটা বানাচ্ছি সাদা, ওটা দিয়ে হচ্ছে শাড়ি তৈরি করা হয়। এটা কালার তোলা, এটা শাড়ির মধ্যে ফুল উঠানো হয়, এই কারণে এটা কালার। যারা এই কাজ করে মানে তাদের এই হাতটারে অনেক যত্নভাবে রাখতে হয়, মসৃণভাবে রাখতে হয়। মানে রাতে অথবা জেল অথবা মেরিল জাতীয় জিনিস ব্যবহার করতে হয়, যাতে হাতটা যত মুসলিম থাকবো অত সুতাটার কোয়ালিটি ভালো হয়, কোয়ালিটি সুন্দর আসে। আর হাতে যদি কোনো স্পট হয় তখন সুতাটার কোয়ালিটি ভালো আসে না, সুতাটা বারবার ছেড়ে ডিস্টার্ব দেয়। বেশি গরম যখন হয় তখন এই সুতাটা মচমুচে হয়ে যায়, মচমুচে হলেই তখন সুতাটা বারবার ছিঁড়া যায়, তখন কোয়ালিটিটা সুন্দর আসে না, সুতাটাও ঠিক মতো আসে না। আবহাওয়া বেশি ঠান্ডার কারণেও সুতাটা তখন নর্মাল হয়ে যায়, নর্মাল হলেও তখনও সুতাটা আসে না, তখন সুতাটা বারবার ছিঁড়া যায়। যখন আবহাওয়াটা নর্মালও না, বেশি ইয়েও না, মিডিয়াম সাইজ থাকে, তখন সুতাটা সুন্দর আসে, সুতার কোয়ালিটিটা ভালো আসে। শীতলক্ষ্যার আরেক পাড় থেকে শোনা যাচ্ছে কয়েকশো বছর পুরনো সেই চরকার আওয়াজ। ভোর থেকে চলে তুলা থেকে সুতা তৈরির কাজ। অবলীলায় হাতের আলতো ছোঁয়ায় সোনালী অতীত ফিরিয়ে আনছেন এই নারীরা। দেখে মনে হতে পারে নাচের কোনো মুদ্রা, যা আত্মস্থ করতে বারবার অনুশীলন চলছে। কিন্তু এই কাজটিও সহজ ছিল না। আমার শাশুড়ি বাড়িতে আগে এই কাজ করতো, ওনার একটু কুটিকাটি শিখছি 10 কাউন্টে সুতা কাটার জন্য। আইব স্যার কুমিল্লাতে গেছিলেন, চান্দিনা থানা। প্রায় 80 জন মানুষ ডাকাইছে, ডাকাইয়া সারাটা 2টা রুম নিছে, ওইখানে সুতা কাটার একটা প্রোগ্রাম নিয়েছে। একটা মাকড়স আর আঁশ নিয়ে স্যারে বললো যে এরকম চিকন হতে হবে,
পরে এক ফর্দা কাটতে কাটতে 417 কাউন্টে সুতা আমি কাটতে পারছি। 170 বছর কাজটা হারিয়ে গেছে, আবার ফিরে আসতে আমি করতে পারছি, আনন্দ লাগতো, কিন্তু কাজটা করতে অনেক কঠিন। আমার কেন্দ্রের যেগুলো লোক আছে সবগুলো টাকা নিয়ে আসছি, আশেপাশে নিয়ে দেওয়া হয়েছে, সব মেয়েরা আসছে, ওদেরকেও শিখাইছি, শিখে এখন 100 জন কমপ্লিট করছি। ওরা খুব সুন্দর করে সুতা কাটতে পারে। চরকায় এমন সুতো কাটার দৃশ্য আগেও দেখেছি আমরা, কিন্তু এখানে বিশেষ এক ধরনের সুতো তৈরি করার প্রস্তুতি চলছে, যার মধ্যে দিয়ে দেশের প্রায় 200 বছরের পুরনো ঐতিহ্য মসলিনকে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। আমরা জানবো এর পেছনের গল্প। মসলিনের এই খোঁজে নিতে গিয়ে আমরা নতুন নতুন অনেক তথ্য পাচ্ছি, যা হয়তো আপনার, আমার কিংবা আমাদের কাছে একেবারেই প্রথম। যেমন তিতাবাড়ি নামে এই ভূখণ্ডে একটি অঞ্চল ছিল, কিন্তু সেটি ইতিহাসের পাতায়, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। অন্যদিকে মসলিনের যে প্রধান উপকরণ, যে কার্পাস তুলার গাছ, সেটি আসলে দেখতে কেমন, কিংবা কীভাবেই আসলে 250 বছর পর এটি নতুন করে আবার আবিষ্কার হলো, তাই জানাবো আপনাদের। তিতাবাড়ি নামের জায়গার খোঁজ নিতে গিয়ে মূলত গাজীপুর এলাকায় আসা। শীতলক্ষ্যা পাড়ের এই ভূখণ্ড একসময় তিতাবাড়ি নামে পরিচিত ছিল। শত শত বছর ধরে এই মাটিতে জন্মাতো ফুটি কার্পাস, যার তন্তু বাতাসে ভেসে বেড়াতো। পরে নাম হয় কার্পাসিয়া, সেখান থেকে বর্তমান কাপাসিয়া, গাজীপুরের একটি উপজেলা। এই ফুটি কার্পাস তুলার গাছ না পেলে মসলিন তৈরি সম্ভব হতো না, কেননা মসলিনের এটি একমাত্র উপাদান। কাপাসিয়াতেই পুনরাবিষ্কার হয় ফুটি কার্পাস, আর সেই কাজটি করেন তাজউদ্দিন। প্রথম গাছটা এখানেই দেখি, এখানে যে মাদার গাছটা ছিল, এখন এই গাছটা মারা গেছে, পরবর্তীতে এই গাছগুলো হয়েছে আর কি। গাছটা এখানে আছে, এই সন্ধানটা কিভাবে পেলেন? 2016 সালে আমি বোটানির ছাত্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে অংশগ্রহণ করি। ওইখানে যাইয়া রাজশাহী ইউনিভার্সিটির বোটানির প্রফেসর, আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মঞ্জুর স্যার, ওনার সাথে আমার দেখা হয় এবং স্যারকে বলি যে স্যার, মসলিনকে পুনর্জাগরণ করতে হলে আপনাকে কাপাসিয়া যেতে হবে। কাপাসিয়া হলো মসলিনের এটা অরিজিন। একসময় কাপাসিয়াতেই মসলিনের সুতা তৈরি হইতো। যেহেতু গাছটা এখন থেকে 500 বছর আগে ছিল এবং এটা ওয়াইল্ড হিসাবে, বন্য হিসাবে কাপাসিয়ার কোথাও না কোথাও আছে। আমি বোটানি ছাত্র হিসেবে এটা আমার একটা বিশ্বাস ছিল। বিশ্বাস থেকেই পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় ঘোষণা দেই, এই গাছের সন্ধান যে দিতে পারবে তাকে আমি বিশেষ পুরস্কার দিব। আমি ওনার মাধ্যমে আমি খবর পাই যে উনি বলছেন যে এমন একটা গাছের সন্ধান হালজোর বাজারে আছে। পরবর্তীতে উনি আমার এই গাছের সন্ধানটা দেয়। তাজউদ্দিন স্যার যে এখন ঘোষণা দিল, তো ওনার সাথে মানে ওনার ছোট ভাই আমাদের কলিগ, উনি বললেন যে এই গাছ কোথাও আছে কিনা, গাছ যদি চিনতে হয় তো আমার সাথে চলেন, আমগো বাড়িতে এই গাছ আছে। এই যেমন আমি এইখানে এই গাছটা না, এই গাছের পড়লে এটা খুব বড় গাছ ছিল, এই গাছের থেকেই বীজ নিয়ে চারা উঠাইয়া আমরাও গাছ উঠাইছি। কাপাসিয়া থেকে যে স্যাম্পলটা সংগ্রহ করা হয়েছে এটিই প্রকৃতপক্ষে ফুটি কার্পাস। মানে এইটা তুলা থেকে এখন এই মসলিনের কাজ শুরু হয়েছে। হ্যাঁ, মসলিনের কাজ শুরু হয়েছে। মসলিনের যিনি পিডি আইয়ুব আলী এবং সাথে আরেকজন অফিসার, উনি আমারে ফোন দিলেন যে মসলিনের স্যাম্পল কাপড়গুলো তৈরি হলো, উনি এগুলি আমাকে দেখানোর জন্য নিয়ে আসলেন। এবং আমি মনে করি আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে মসলিনটাকে জীবনের প্রথম আমি হাতে ধরে টাচ করে দেখছি যে এটি আসলে মসলিন।
শুধু নারায়ণগঞ্জের তারাবতে নয়, কুমিল্লার দেবিদ্বারের রামপুর, সোনাপুর সহ বেশ কিছু এলাকায় এই কাজ চলছে। এই এলাকায় সুতা তৈরির ঐতিহ্য কয়েক শত বছর পুরনো, তবে কখনো মসলিন সুতা তৈরি হয়েছে এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। নতুন এই যাত্রায় যে নারীরা এগিয়ে এসেছেন তাদের জন্যও এটি ছিল বড় চ্যালেঞ্জ। আমরা শাশুড়িরা মোড়া সুতা কাটতো, খাদি আছে না, তার তাঁতের শাড়ি বানাইতো। তা তাঁতের শাড়ি বানাতো, তারা কাটতে কাটতে আমরা যে কাটতাম মোড়া সুতা, আমরা তারা শিখছে। শিয়ার পরে তারা ঢাকাতে নিয়ে এই আইফসারে তারা আসছে, তারা এই সুতা দিচ্ছে, দিয়ে করছে তোমরা এই সুতাটা কাটো। তা আমরা এই সুতা কাটছি, কাটার পরে 40 জন কাটছি, 40 জনে তো আমরা 6 জন টিকছি। এরপরে আমরা একটা অফিস লিয়ে দিছে সোনাপুর, অফিস লিয়ে দেওয়ারে আমরা অফিসে বইয়ে সুতা কাটছি। 2-3 বছর কাজ করাইয়া এরপরে স্যারে আমরা 6 জন দিয়ে 6টা কেন্দ্র করে দিচ্ছি। কেন্দ্র করে দিয়ে আমরা একজনে 30-40 জন 50 জন করে করে হেরারে দিয়ে আমরা কাজ করাইছি, কাজ শিখাইছি হেরারে। 40 জন ছিলাম, 40 জনের থেকে তখন স্যারে আমরা 6 জন বাছাই করে নিয়েছি। নেওয়ার পর থেকে আমরা মুসলিম সুতা যখন কাটছি তখন ভালোই লাগছে, এখন আমরা ভালোই লাগে, এখন আরও ভালো লাগতেছে যে সবারই নিয়ে আমরা কাজ করতেছি, সবাই আমাদের সাথে আছে। বাংলাদেশের জিডিপির বড় অংশ পোশাক খাত থেকেই আসে, আর ইতিহাস বলে 1747 সালে মাত্র 1 বছরে মোট 28,50,000 টাকার ঢাকাই মসলিন রপ্তানি হয়েছিল, যা প্রমাণ করে এই অঞ্চলের মানুষের হাতে জাদু আছে। শুনছি যে আগে নাকি জামদানি মুসলিম শাড়ি তৈরি করছে, যেটা আংটির ভিতরে দেওয়া শাড়িটা যায়, মেসের ভিতরে শাড়িটা রয়। তখন আমরা বলতাম যে এই শাড়ি আমাকে বিশ্বাস করিনি আর কি। তারপরে এখন তো আল্লাহ দিলে আমরা নিজেরই করতেছি, সিজনের উপরে সময়টা নির্ভর করে। আমি ছোট থেকে জামদানিতে কাজ করছি। তাপমাত্রা বেশি হইলে আমনামনের সুতা ফাইটটা ভাঙ্গা ভাঙ্গা পড়ে যায়। এই সুতাগুলো ধরে ঠিক করে রাখতে কাজ করতে করতে অনেকটা সময় লেগে যায়। আবার বেশি রকম ঠান্ডা পড়লো সুতাটা ধরে রাখতে কষ্ট, মিডিয়াম থাকলে আমাকে কাজ করতে সুবিধা হয়। সরকারের একটি প্রকল্পের আওতায় মসলিনের জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এই কাজের শুরু থেকে যুক্ত আছেন মসলিন পুনরুদ্ধার প্রকল্পের পরিচালক আয়ুব আলী। 6 বছরের চেষ্টা আর গবেষণা ফল দিয়েছে বলে জানান তিনি, আর তার জন্য নানা কাঠখড় পোড়াতে হয়েছে। আমাদের তাঁতপুর থেকে মঞ্জুরুল ইসলাম সাহেব ছিলেন, আমাদের ইসলামিয়া ছিলেন, আর আমরা কয়েকজন মিলে আমরা এটা স্টাডি করলাম। আমরা বিভিন্ন জাদুঘরে গেলাম, বিভিন্ন তাঁতিদের সাথে কথা বলার পর আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি তুলাটা পাই, তাহলে সুতাটা যদি পাই, তাহলে আমরা মানে এই মসলিন তাহলে আমাদের তাঁতিরা হয়তো করতে পারবে। আসলে মসলিন হতে গেলে 3টা জিনিস লাগবে। একটা হলো ফুটি কার্পাস তুলা, দ্বিতীয়ত হলো এটা হ্যান্ড স্পিনিংয়ে সুতা হতে হবে, তৃতীয়ত হলো এটা পিটলুম বা গর্ত তাতে এটা বয়ন করতে হবে। তাহলে আমরা এটাকে বলবো যে এটাকে ঢাকাই মসলিন আমরা বলতে পারি। আমাদের যে খাদি শিল্পী রয়েছে যারা হ্যান্ড স্পিনের সুতা তৈরি করে, এদের মধ্যে আমরা বাছাই করি। আমরা প্রথমে জানতাম না যে এটা আসলে পুনরুদ্ধার করা সম্ভব। ওরা প্রথমে 8-10 মিনিটে কাউন্ট করতো। মঞ্জুরুল ইসলামকে বলা হলো যে ও একটা চরকা ডিজাইন করলো, ও চরকাটা তৈরি করার পরে সেই চরকাতে আমরা রাতারাতি আমরা 300 মেট্রিক কাউন্টে চলে যাই। প্রতিটা ধাপ আমরা সাফল্যজনকভাবে উত্তীর্ণ হই। পরবর্তীতে এটা চলে আসে রুবেলের কাছে। রুবেল তখন এটা উইভিং করে, রুবেল, আসিয়া, হৃদয়, ইব্রাহিম, এই 4 জনের প্রথম থেকে কাজগুলো করে। শুধু তাই নয়, এই মসলিন যেন আর তৈরি করা না যায় তার জন্য ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রও। দুঃখজনক বিষয় হলো যে আমাদের যিনি মঞ্জুরুল ইসলাম ছিল, যে আমার কাজে সহায়তা করত, তারা মানে ওকে তখন বদলি করে দিয়েছে হচ্ছে টাঙ্গাইলের কালিহাতিতে। এখানে কিছু লোক সবসময় থাকে যারা চায় না যে মসলিনটা পুনরুদ্ধার হোক। আবার এক গ্রুপ আছে যে মন্ত্রণালয়ে, তারা আবার যে
আব্দুল মান্নান স্যারকে বলেছে যে আপনি এই ঢাকায় মুসলিম এগুলো যা যা বলা হচ্ছে এগুলো সব ভুয়া। পরে যখন ওনাকে দেখানোর পরে স্যার তখন ওনার পিএস সাহেবকে বলেন, রাশেদ তুমি কি দেখতে পাচ্ছ এটা কি জিনিস, তুমি আমার ছবি উঠাও। উনি দেখে যে না, তাকে যে ভুলগুলো বোঝানো হয়েছিল এগুলো সবগুলো মিথ্যা এবং ভুল, তারা চায়নি যে ঢাকায় মুসলিম পুনরুদ্ধার হোক। উনি কিন্তু এটা বিষয়টা বুঝতে পারলেন। সেসব এখন অতীত। মসলিন শাড়ি তৈরির কাজ শুরু হয়েছে এরই মধ্যে। এটি খুবই জটিল ও ধৈর্যের কাজ। আবহাওয়ার সাথেও তাল মেলাতে হয়, আর সবকিছুর পর এক একটি শাড়ি বানাতে 3 থেকে 5 মাস সময় লাগে। আমার দাদার সাথে শুনতাম যে মসলিনের যে কাজ, যে এই মুরাপাড়া যে জমিদার বাড়ি আছে, এই জমিদারির বাড়ির আশেপাশে যে জমিদাররা এই কাজটা করাইতো। যেমন মনে করেন আশেপাশে যদি পানি থাকে তাহলে পানি থেকে একটা ঠান্ডা, একটা ন্যাচারাল একটা বিষয় আসে, যেটা নাকি আমার সুতার জন্য উপকার হতো। আর না হলে আমার এই যেমন তাতরা আপনার গরম থাকলে আমি কাজ করতে পারতাম না। যেন কি আপনার পানির হাঁড়ি দিয়ে আমার পানি দিল, মাটির হাঁড়ি দিয়ে, তখন দেখি আমি কাজ করতে পারি। মসলিনের সূক্ষ্মতার দিকটি ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে জানা যায়। মুঘল আমলে তৈরি করা ঢাকাই মসলিন ঘাসের উপরে রাখলে এবং তার উপর শিশির পড়লে কাপড় দেখাই যেত না। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে ওই ন্যাশনাল মিউজিয়ামের মসলিন, যেহেতু আগের অভিজ্ঞতা ছিল, দেখার জন্য দরখাস্ত করি, কিন্তু আমরা ওটা প্রত্যাখ্যাত হই। ওনারা আমাদের দেখতে দিতে রাজি হয়নি। কেন যে রাজি হয়নি এটা আমরা জানি না, তবে অনেকভাবে চেষ্টা করা হয়েছে। মসলিন পুনরুদ্ধার হবে এইটা কথাটা বিশ্বাস করানোই মুশকিল ছিল। অ্যাকচুয়ালি এই গবেষণার জন্য আমরা যে মেটিকুলাস, আমি একটা মানে স্টেপ থ্রু একটা মানে প্রপোজাল হাইপোথেসিস ডেভেলপ করেছিলাম। সেইটা দেখে কেউ মনে করেন যে এটা বাস্তবায়িত হবে। এই মসলিন আমরা দেখে আসছি শেষ পর্যন্ত, যেটা আমরা ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামে প্রকৃত মসলিন দেখে ডাটাপত্র সংগ্রহ করে নিয়ে আসি এবং এই পরিকল্পনা অনুসারে আমরা কাজটা শুরু করি। যখন চোখের সামনে ওই বোনা মসলিন আমার সামনে আসলো, আমরা ঢাকায় গেলাম এবং সেটা একটা বললাম 5 বছরের পরিশ্রম, নানান টেনশন, নানান ধরনের বাধা বিপত্তি এবং হচ্ছে ডিফিকাল্ট টেকনোলজিক্যাল ডিফিকাল্ট। একটা হচ্ছে যে ওই 500 থেকে 800 কাউন্টের সুতা তৈরি করা, এটা একটা স্বপ্নের ব্যাপার। সেই সুতাটা তৈরি করতে পারার একটা আনন্দ ব্রেকথ্রু। আর একটা হচ্ছে যে আমরা যে গাছটা পেয়েছি সেটাও অ্যাকচুয়ালি ফুরিকার্পাস কিনা, সেইটা হচ্ছে মেটিকুলাসলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রমাণ করা। আর ফাইনালি হচ্ছে যে কাপড়টা চোখের সামনে আসা। এটা বললো আমার তো গোটা জীবন গবেষণা করতে করতে কাটিয়েছি, এটাই আমার জন্য আমার জীবনের সবচেয়ে বেস্ট মুহূর্তটা ছিল। মোগলদের পতনের পর ইংরেজ শাসকরা নিষেধাজ্ঞা জারি করে মসলিন তৈরির উপর। নিষেধাজ্ঞা অমান্য করে চলল মসলিনের উৎপাদন। তখন ব্রিটিশ রাজ চড়াও হলো মসলিনের কারিগরদের উপর। তারা মসলিন কারিগরদের ধরে ধরে হাতের আঙুল কেটে দেয়, যেন গোপনে মসলিন তৈরি বা তৈরির কৌশল অন্যদের শেখাতে না পারে। আর এভাবেই একদিন বাঙালিরা হারিয়ে ফেলল তাদের গর্বের মসলিন তৈরির প্রযুক্তি জ্ঞান। এই মসলিন তার হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছে। আমাদের দেশে মসলিনের কাঁচামাল যে তুলা, সে তুলা উৎপাদন শুরু হয়েছে। আশা করা যায় একদিন বাণিজ্যিকভাবে আমরা মসলিন আবার রপ্তানি করতে পারবো। জুট, টেক্সটাইল সহ নানামূল শিল্পকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই আশা করা যায় যে এই শিল্পকেও সমৃদ্ধকরণের লক্ষ্যে সরকার এই কার্যকর এবং যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এই ভূখণ্ডেই শীতলক্ষা পারে আবারও জেগে উঠেছে সোনালি সেই অতীত। আবারও প্রাণ পেয়েছে ঢাকার মসলিন, আর অর্জন করেছে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের তকমা। আমাদের পুরো যাত্রার মধ্যে মূল উদ্দেশ্য ছিল দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিনকে খুঁজে বের করা এবং এর যে পুনর্যাত্রা হয়েছে সেটিকে আরও একবার নিশ্চিত করা। এই মুহূর্তে আমাদের হাতে সেই মসলিন শাড়ি রয়েছে। এর আরেকটি মিথ ছিল, এই শাড়িটি একটি আংটির ভেতর দিয়ে প্রবেশ করে। আসলে এটি মিথ না সত্যি সেটিও একটু দেখতে চাই। এই যে হাতের যে আংটিটা আছে সেটির ভেতর দিয়ে এখন আমি এই শাড়িটিও একটু প্রবেশ করিয়ে দেখতে চাই। ফলে এটি এখন আর মিথ কিংবা কোনো কল্পনার বিষয় নয়, এটি এখন বাংলাদেশের জন্য বাস্তবতা। এখন শুধু দরকার সরকারের পৃষ্ঠপোষকতা এবং এক্ষেত্রে এই পণ্যকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।
মসলিনের এই পুনর্জন্ম পরীক্ষামূলক হলেও এর সম্ভাবনা অপার। এখন শুধু এটি প্রকল্পের আওতায় থাকবে নাকি সম্ভাবনার বাংলাদেশের নতুন পণ্য হয়ে উঠবে, সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই।